আজকে করাবো 10 নম্বর স্কুল মিশন গার্লস হাই স্কুল বাঁকুড়া। প্রথম আছে একেরটা একলা কবিতায় কবি কাঠবিড়ালি ধরার চেষ্টা করেছেন। 2 বোমাঘরের রাজা কবিতায় রাজার খুড়ো হুকোর মালা পরে নাচেন। 3 চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। 4 চাঁদিয়ালটা বোধহয় একটু মুচকি হাসল। 5 ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ 2 দিন হাঁড়ি চড়েনি। 6 মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 7 ধ্বংস শব্দের বিপরীত হল সৃষ্টি। 8 পুরুষ 3 প্রকার। 9 কুটিল শব্দের অর্থ হল বিপরীত অর্থ জটিল। 10 একটি প্রথম পুরুষের উদাহরণ হলো তিনি। 11 আপনারা, এটা হচ্ছে মধ্যম পুরুষ। এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি টাইপ করে করেছি, চলো সেটা দেখিয়ে দিই। এবার 2 প্রশ্নগুলো। 2 1 বোমাগড়ের রাজার মন্ত্রী কি করেন? উত্তর, বোমাগড়ের রাজার মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায়। 2 একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একলা কবিতায় কবি মাথার উপর গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 3 মিষ্টি কবিতায় কবি আকাশে কি কি থাকতে বলেছেন? মিষ্টি কবিতায় কবি আকাশে ঝড়, বৃষ্টি, রোদ্দুর থাকতে বলেছেন। 4 রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে লেখা ছিল কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ। 5 গণেশ কাওড়া গোপালকে ভোরবেলা তালদিঘির ধারে দেখে কি বলেছিল? উত্তর হচ্ছে, গণেশ কাওড়া গোপালকে ভোরবেলা তালদিঘির ধারে দেখে বলেছিল, কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে? আমি পুরো বইয়ের কথাটাই তুলে দিয়েছি। 6 আকাশের 2 বন্ধু গল্পে কাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল? আকাশের 2 বন্ধু গল্পে পেটকাটা ও চাঁদিয়ালের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। 7 আছে এদিক ওদিক টানতে থাকে আমায়, বাক্যে রেখাঙ্কিত শব্দটির পুরুষ বা পক্ষ চিহ্নিত করো। আমায়, এটা হচ্ছে উত্তম পুরুষ। 8 সেখানে উড়ছে স্বাধীন ভারতের পতাকা। স্বাধীন এর বিপরীত শব্দ হচ্ছে পরাধীন। 9 একটি শব্দ ও তার বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে একটি বাক্য তৈরি করো। আলো অন্ধকার, জীবনে চলার পথে আলো অন্ধকার থাকবেই। 10 ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। আমার কথা কি শুনতে পাচ্ছিস? সেখানে হবে তুই। 11 অঙ্কটা খুব সোজা, সোজার বিপরীত শব্দ হচ্ছে বাঁকা বা কঠিন। 3 1 তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা, বক্তা ওদের কাছ থেকে কেন পয়সা নিতে বারণ করেছে? বক্তা হলো তাল নবমী গল্পে গোপালের ভাই নেপাল দাদাকে পয়সা নিতে বারণ করেছে, কারণ সে ভেবেছে তালের পয়সা না নিলে জোটে পিসিমা তাদের তাল নবমীতে নিমন্ত্রণ করবে। এখানে 2 বার লেখা হয়ে গেছে তাদেরটা, এটা মুছে দিই। ওকে, এটা হয়ে গেল। এরপরেরটা 3 2 বোমাঘরের রাজা কবিতাটি থেকে রাজার 2টি উদ্ভট আচরণ উল্লেখ করো। বোমাঘরের রাজা কবিতার রাজার 2টি উদ্ভট আচরণ হলো ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধানো এবং সিংহাসনে বালিশ বেঁধে রাখা। 3 মাস্টারদার গদ্যাংশ অবলম্বনে মাস্টারদার পোশাকের পরিচয় দাও। মাস্টারদার পোশাক খুবই সাদাসিধে, বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, রঙিন জামা পরেন না। 4 পায় মজা সে মুখ্য, সে কিসে মজা পায়? যে পথে পিছলে পড়া হোঁচট খাওয়া নেই, ঘুরি যেতে সে পথে যে পায় মজা সে মুখ্য, অর্থাৎ যে এই পথে যেতে চায় সে হচ্ছে মূর্খ। চাঁদিয়াল পৃথিবী সম্বন্ধে কি শুনেছিল?
চাঁদিয়াল পৃথিবীর সম্বন্ধে শুনেছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর, নাকি অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে, গাছ আছে, ফুল আছে, আবার কোথাও নাকি বরফ আছে, শুধুই বরফ, বরফ নাকি খুব ঠান্ডা। 4-1 আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কীভাবে ফুটে উঠেছে? আকাশের দুই বন্ধু গল্পটিতে লেখক দুটি ঘুড়ির কথা বলার মধ্য দিয়ে প্রকৃতির এক বৈচিত্র্যময় রূপ ফুটিয়ে তুলেছেন। যেখানে বলা হয়েছে পৃথিবীটা খুবই সুন্দর, এখানে পাহাড়, ঝর্ণা, গাছ ও ফুল আছে, কোথাও আবার বরফও আছে। বীজ মাটিতে পুঁতলে তার থেকে যেমন সুন্দর গাছ জন্মায়, গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় তোলে, ফুলের কুঁড়ি উঁকি মারে, ফুল ফোটে। প্রকৃতিতে ঘটা এই সব ঘটনা বর্ণনাতেই গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ ফুটে উঠেছে। 4-2 তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম কী ছিল? ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? উত্তর, মাস্টারদার প্রকৃত নাম সূর্যকুমার সেন। ইংরেজদের অত্যাচারের সম্মুখীন হয়ে এক সময় ভারতবাসীর ধৈর্য ও সহিষ্ণুতাবাদ ভেঙে যায়। চট্টগ্রামের যুবকরা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইংরেজ পুলিশদের সঙ্গে লড়াই করে তাদের গোলা বারুদের ভাণ্ডার লুট করে নেয়, আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে। তারা টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়ে দিয়েছিল। 2 জায়গায় রেলের লাইন ভেঙে দিয়ে ট্রেনে করে ইংরেজদের শহরে আসার পথও বন্ধ করে দিয়েছিল। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল। এইভাবে তারা মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। 5-1 চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়, একলা কবিতা অবলম্বনে লেখো। কবি শঙ্খ ঘোষ একলা কবিতায় বলেছেন, শিশুটি মনে করে যখন সে একলা থাকে, অর্থাৎ একা থাকে, তখনও কিন্তু সে মনে মনে একলা থাকে না, তার সাথে থাকে তার কল্পনার জগৎ ও প্রকৃতি। তখন সে নিজের কল্পনার জগতে সবুজ গাছপালার মধ্যে দিয়ে পথ বানিয়ে নিয়ে এগিয়ে চলে। সেখানে একটা কাঠবিড়ালি আছে যে খালি শিশুরার দিকে তাকায়, তার মাথার ওপর আশীর্বাদের মতো গাছের পাতা ঝরতে থাকে। তখন সে আর একলা থাকে না, তার কোনো দুঃখই থাকে না। শালবন বা তালসুপুরির বনে তার ঘর বাহির সব যেন এক হয়ে যায়। তখন চুপ করে একলা থাকলেও তার মনে হয় মনের কোণে বাজনা বাজছে। এখানে একটু ভুল হয়েছে, এটা রটা হবে না। ওকে। 5-2 ব্রহ্মগড়ের রাজা কবিতাটি কার লেখা? ব্রহ্মগড় রাজ্যের 4টি নিয়মের কথা লেখো। ব্রহ্মগড়ের রাজা সুকুমার রায়ের লেখা। এখানে একটু এখানে স্পেস দিতে হবে, এই যুক্ত হয়ে গেছিলো। কবিতাটা খুব মজার, এখানে অনেক মজার নিয়মকানুন আছে। কবিতাটিতে যেসব মানুষজনের নিয়মকানুনের কথা বলা হয়েছে তাদের সবটুকুই অদ্ভুত ধরনের। এখানে রাজামশাই আমসত্ত্ব ভাজা সবসময় ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। রানীর মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে। রানীর দাদা পাউরুটিতে ব্রেক ঠোকে। সর্দি কাশি হলে সেখানকার লোকেরা ডিগবাজি খায়। এবার 6 অনুচ্ছেদ রচনা। পরিবেশ দূষণ হলো প্রকৃতি এবং মানুষের তৈরি পরিবেশের উপাদানগুলির মধ্যে অবাঞ্ছিত এবং ক্ষতিকর পরিবর্তন। বর্তমানে এটি মানবজাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি। পরিবেশ দূষণের অন্যতম কারণগুলির মধ্যে রয়েছে শিল্পায়ন, নগরায়ন, জনসংখ্যার বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার। পরিবেশ দূষণ মূলত প্রধান কয়েকটি ভাগে বিভক্ত। প্রথম, বায়ু দূষণ। কলকারখানার ধোঁয়া, যানবাহনে নির্গত গ্যাস এবং জীবাশ্ম জ্বালানি দহন থেকে উৎপন্ন বিষাক্ত পদার্থ বায়ুকে দূষিত করে। এর ফলে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। জল দূষণ। শিল্প, বর্জ্য, কৃষিজমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক এবং অপ্রচলিত পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা নদী, হ্রদ ও সমুদ্রের জলকে দূষিত করে। দূষিত জল পান করলে কলেরা, টাইফয়েড এবং ডায়রিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ে। পরের পয়েন্ট, মাটি দূষণ।
প্লাস্টিক, পলিথিন, রাসায়নিক বর্জ্য এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমে যায়। এর ফলে শস্য উৎপাদন কমে যায় এবং মাটির গুণগত মান নষ্ট হয়ে যায়। পরের পয়েন্ট, শব্দ দূষণ। যানবাহনের উচ্চ শব্দ, কারখানার যন্ত্রপাতির আওয়াজ এবং মাইকের তীব্র আওয়াজ মানুষের শ্রবণ শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং মানসিক চাপ বাড়ায়। পরিবেশ দূষণের প্রভাব ব্যাপক এবং সুদূরপ্রসারী। এর ফলে জলবায়ুর পরিবর্তন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, জীববৈচিত্র্যের ক্ষতি এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় ব্যক্তিগত এবং সম্মিলিত প্রচেষ্টা জরুরি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌর ও বায়ুশক্তির ওপর নির্ভর করতে হবে। বনাঞ্চল সংরক্ষণ এবং বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক নিয়ম মেনে চলা অপরিহার্য। পরিবেশ দূষণ রোধ করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং প্রতিটি মানুষের ব্যক্তিগত দায়িত্ব। সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি। পরের পয়েন্ট, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কিছুতে উৎসাহ পাওয়া যায় না, মনও ভালো থাকে না। আর এই স্বাস্থ্য গঠনের সঙ্গে খেলাধুলার নিবিড় যোগ রয়েছে। খেলাধুলা শিশুদের তথা কিশোরদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। চরিত্র গঠন থেকে শুরু করে ব্যক্তিগত ও সামাজিক গুণাবলীর বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সে কারণে পৃথিবীর বিভিন্ন দেশে খেলাধুলাকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলাধুলার চর্চা একদিকে যেমন শরীরকে সতেজ রেখে পঠন পাঠনে আগ্রহ বাড়ায়, অন্যদিকে তেমনি সহযোগিতা, ঐক্যবদ্ধতা, দলবদ্ধতা, নেতৃত্বদান প্রভৃতি গুণের বিকাশে সাহায্য করে। আমাদের দেশের বিদ্যালয় পাঠ্যক্রমে খেলাধুলার পাশাপাশি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে যেসব খেলাধুলা চালু আছে সেগুলো হলো ফুটবল, ক্রিকেট, হাডুডু প্রভৃতি। ফুটবলই আমার আগ্রহ সবচেয়ে বেশি। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে আমি অংশ নিই, পুরস্কারও পাই। পড়াশোনার মতো খেলাধুলা আমার ভীষণ প্রিয়। শেষ হয়ে গেল। পরের ভিডিও আমি 11 নম্বর স্কুলটা করে দেবো।